রাইট। এত রাতে যদি প্রশ্ন করেন যে কে ওখানে, উত্তর আসবে একটাই, ভূত এফএম। সাথে আছি আপনাদের সবার, এবং ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল রাত 11:59। সত্যি। এবং যেটা বলবো সেটা হচ্ছে যে ঈদের আগে বেশ কি বলবো, যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, এবং তারপরে তো আমরা অনেক কিছু শো যেগুলো আমরা শুনিয়েছি আপনাদেরকে, সেগুলো অনেক পুরনো শো ছিল। কিন্তু আজকে আবারও আমাদের সঙ্গে নতুন মানুষ, নতুন আমাদের গেস্ট, এবং তাদের অনেক অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনবো। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। এবং SMS করার নিয়মটি বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর রেগুলারই আপনাদের অসংখ্য SMS পাই, এবং SMS এর সাথে সাথে আপনাদের ইমেলও পাই, যারা আপনাদের স্টোরিগুলো একটু বড় আকারে শেয়ার করতে চান, এবং যারা চান যে স্টুডিওতে এসে আমাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের ঘটনাগুলো শেয়ার করবেন সবার সাথে, তাদের যেটা করতে হবে, ইমেল করতে হবে আমাদের। আর ইমেল করার নিয়মটি হচ্ছে boothfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি যে SMS আছে, যে SMS গুলো আগের সপ্তাহে, আমি সেই SMS গুলোর কিছু কিছু অংশ আমি পড়তে চাই। তার মধ্যে দেখতে পাচ্ছি তামজিদ আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং তামজিদ বলেছেন যে জিনদের মধ্যে ভালো জিন আছে আর খারাপ জিন আছে, খারাপ জিনকে আমরা ভূত বলি মেবি। নিলয় বলেছেন যে আপনাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সত্যি স্কেরি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন, ভয় পাচ্ছি। ওকে, সো আমি তাকে আপনার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাচ্ছি সেই জন্য মাসুমকে। আর জুই লিখেছেন যে আমার নিরস জীবনে ভূত এফএম এর কাহিনীগুলো অনেক আনন্দের। ওকে, আমার মনে হয় যে অনেক সাহসী আপনি, এবং আপনাদের আনন্দ দিতেই চাই আমরা। শৈলী লিখেছেন যে আমরা আজকে নতুন বাসায় আসছি, সেই দিন এসেছিলেন আর কি, এবং বলছেন যে আপনাদের কথা শুনে ভয় পাচ্ছি, আর আমি আর আপু শুনছি ভূত এফএমটা, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শুভ লিখেছেন যে ভাইয়া খুব ভয় লাগছে, আরো ভয় চাই, প্লিজ গিভ মি সাম ভয়। ওকে, আমরা ট্রাই করবো, আমাদের বেস্ট ট্রাইটা আমরা করবো আপনার জন্য। কুইন অফ স্মাইল আমাদের লিখেছেন যে আমার জ্বর আসছে, বাট তারপরও ইচ্ছে করছে না ভূত এফএম থেকে ছেড়ে ঘুমাতে, বিকজ আই লাভ ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণ আমাদের SMS করেছেন এবং বলেছেন যে আমাকে প্রতি রাতে একটু ঘুমিয়ে গেছি, আর এমন অবস্থায় মাথায় কে যেন তার হাত বুলিয়ে দেয়, এরকম একটা অনুভব করেন যখন একটু একটু ঘুম ঘুম আসে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি এটা ঘুমের মাঝে অনুভব করেন কিনা? স্বপ্ন দেখেন না তো? যদি স্বপ্ন না দেখেন, বা একদম আপনি নিশ্চিত হন যে আপনি ঘুমোচ্ছেন না কিন্তু এরকম ঘটনা ঘটছে, তাহলে ব্যাপারটা সত্যি চিন্তার। তাছাড়া আমার মনে হয় চিন্তা কোনো কারণ নেই, তবে একটু চেক করে দেখবেন, আমার যেটা মনে হয়। যাই হোক, আফজাল আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আফজাল লিখেছেন যে আপনার শোনা গল্পের মতো অন্ধকারে হাতের স্পর্শ আমি অনুভব করছি। আচ্ছা, হাতের স্পর্শ তিনি গতদিন আমাদের আমাদের এখানে দুজন হাজবেন্ড ওয়াইফ, একজন একটা কাপল এসেছিলেন, তারা যে গল্পটা বলেছিলেন বা যে ঘটনাটা বলেছিলেন, সেই ঘটনার সূত্র ধরে নিয়ে SMS-টি করেছেন। এছাড়াও যারা আমাদেরকে বলেছেন যে একা একা ভূত এফএম শুনছি, অনেক ভয় পাচ্ছি, বাট মনে হচ্ছে আপনারা আমার সাথে আছেন, নট রিয়েলি। যাই হোক, আমরা অনেক কথা বলছি, তার চাইতে আমরা আজকে পরিচয় করে দিই আমাদের সাথে যারা এসছেন, বেসিক্যালি তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। তাদের সাথে আমাদের সাথে একজন অতিথি এসছেন, আমাদের গেস্ট। আমি চাইবো যে উনি তার পরিচয়টা দেবেন। হ্যালো লিসনার, আমি খালেদ সাইফুল্লাহ, আমি উন্মাদ পত্রিকার সহযোগী সম্পাদক, সেই সাথে তবুতে রিপোর্টার হিসেবে কাজ করি। ওকে, খালেদ সাইফুল্লাহ, আপনার সম্পর্কে যে যতটুকু আমরা শুনেছি, যে আপনাদের একটা কি বলবো, যে একটা একটু আমি টানবো যে আপনার একটা বংশ, পীর বংশের ছেলে আপনি, সেই ব্যাপারে একটু বলবেন হালকা? হ্যাঁ, এটা আসলে মিথ্যা না। আমি আমার নাম খালেদ সাইফুল্লাহ, ঠিক আছে, কিন্তু সাথে একটা পদবি যোগ করা যায়, আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ। ওকে, এবং সেই সাথে যে সিলসিলা অনুযায়ী আমরা আমাদের সাথে বংশের সাথে ওই আমরা পীর মুরিদের ব্যাপারটা সংযুক্ত। আচ্ছা, সেটা আমরা করে থাকি। ওকে, সো আজকে আমরা প্রথম যে ঘটনাটা আপনার কাছে শুনবো, সেই ঘটনাটা শুনলি। ঠিক আছে, প্রথম ঘটনাটা খুব রিসেন্ট ঘটনা দিয়ে শুরু করি। এটা আমার তবু অফিসের ঘটনা। আচ্ছা, তবু অফিস, আমরা তো ওখানে মাঝে মধ্যে রাত্র 11টা পর্যন্ত কাজ করি। কখনো এমন হয় যে সারা রাত থাকি। তো এমনই একদিন সারা রাত থাকার সময়, আচ্ছা, তখন কিন্তু অফিস আমি নেই। অফিসে তখন কাজ করছে আমাদের অনেক ভাই
হেড অফ কন্টেন্ট, এবং মানে গ্রাফিক্সের কাজ যিনি করেন রাকা ভাই, দুজনে কাজ করছেন এবং দুজনে মিলে একটা প্ল্যান করলেন যে নতুন একটা ফিচার নামানো যায় তেনাদের রক্ষা প্রকল্প। কারণ তেনাদের রক্ষা প্রকল্প মানে যে ভূতদের রক্ষা প্রকল্প, কারণ ভূত কোথাও নেই তাদের ধারণা অনুযায়ী এবং আমাদের সবার ধারণা যে ভূত আস্তে আস্তে শহর থেকে চলেই যাচ্ছে এবং তাদের নিয়ে গল্পগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে একটা ফিচার করা যাক। তো ও দুজনেই কথা বলছিলেন যে এটার কি আদৌ দরকার আছে কিনা, কারণ জিনিসগুলো এখন আস্তে আস্তে মূল্যহীন, এটার দরকার নেই, নতুন কিছু আসা উচিত। কথাবার্তা শেষ হওয়ার আগে ঠিক উঠে তারা খেতে যাবেন, ঠিক সেই সময় মানে অনেক একটা ছোটখাটো মানে ধাক্কা খান টেবিলের সাথে এবং অনেকগুলা পেপার যেগুলো ছিল পেপার সব ছড়িয়ে পড়ে যায়, টেবিলে একটা উল্টে পড়ে যায়। আচ্ছা, দুজন মিলে চিন্তা করলেন যে ঠিক আছে থাকুক, এটা আসার পর ঠিক করা যাবে। মানে নেক্সট যেদিন অফিস না, তারা খেতে যাচ্ছেন, তারা রাতে থাকবেন অফিসে, তখন বাজে 2টা। আচ্ছা, তারা খেতে গেছেন এবং মানে একটা টেবিলের সাথে ধাক্কা লেগে 2টা টেবিল উঠে গেছে, মানে পেপার টেবিলে যা ছিল সব মানে টেবিল মানে ইয়ে পড়া সয়লাভ মেঝে। 1 ঘন্টা পরে তারা আসলেন, যখন তালা খুলে দেখলেন যে সবকিছুই ওকে, টেবিলের জায়গায় এবং পেপার প্রতিটার জায়গায় লাগানো, এবং যেগুলো মানে ড্রয়ার খুলে পড়ে গেছে সবগুলো জিনিস ড্রয়ার লাগানো। আচ্ছা, প্রথমত ঘটনা তারা বুঝতে পারেন না কি হলো, পরে দুজন একটা ধাক্কা খান, কারণ এখানে এমন কোন স্কোপ নাই যে কেউ এটা গুছিয়ে রাখবে। মানে ওই রুমটা কি লক করা ছিল বা ওই রুমের চাবি অন্য কারো কাছে? ওই রুমটা লক করা ছিল এবং 100% শিওর দুজনেই যেটা যে ওই চাবিটা একমাত্র তাদের কাছে ছাড়া কারো কাছেই নেই, এবং চাবিটা তখন তাদের পকেটেই ছিল, যেটাতে তারা তালা খুলেছেন আবার। ওকে, তো এটা ছিল মানে তাদের ভাষ্য। পরদিন আমি যখন আসলাম, তারা দুজনেই খুব সিরিয়াস যে এই জিনিসটা এইরকম একটা সমস্যা এবং এটার কোনো মানে সলিউশন নাই। তখন আমি বললাম যে এটা হতে পারে না, বিকজ আই ডোন্ট বিলিভ অন ঘোস্ট, আমি ভূত বিশ্বাস করি না এবং এটা কোনো ব্যাখ্যা আছে। তারপরে কি হলো যে অফিসের যখনই কোন দরকার হলো, অনেক ভাই এরপর থেকে কখনই আর অফিসে থাকেন নাই। ইভেন রাকা যখন থাকে তখন সে একা থাকে না, সে দরকার হলে আমি তার সাথে থাকি। আমার মনে মানে জিদ চেপে যায় বা মাথায় ভূত চেপে যায়, এটা আমি বের করবো, আমি অফিসে থাকবো। আচ্ছা, অফিসে আমি থাকবো এবং দেখবো ভূত আছে কিনা। রাকা এরপর যখন দরকার হয় সে আমাকে অনুরোধ করে যে আপনি থাকেন, আমি থাকি। এরকম সে না থাকা অবস্থাতেও আমি থাকি। এভাবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি অফিসে থাকছি আমার কাছে। এরই মাঝে একদিন দেখা গেল যে মানে এভাবে কাজ করছে অফিসে, অনেক পত্রিকা রিটার্ন এসেছে, আমাদের কুরিয়ার সার্ভিস থেকে রিটার্ন এসেছে। যখন রিটার্ন এসেছে তখন আমি চিন্তা করছি যে কি করা যায়, মানে এটা কিভাবে রিটার্ন আসছে। তখন দেখলাম যে একটার পর একটা আমি সবগুলা খাম ছিল সবগুলা খামগুলা রাখলাম, পত্রিকা রাখলাম, পুরা মেঝে আবার এরকম পুরা মেঝে সয়লাভ। এবং আমি দেখলাম সব বিরক্ত। তখন আমি মানে বিয়ে করলাম, এই মুহূর্তে আমার আবার কারেন্ট চলে গেল। 5 মিনিট পর যখন কারেন্ট আসলো আমি ফ্রিজ হয়ে গেলাম। আচ্ছা, প্রতিটা জিনিস ওই খামের মধ্যে করে আবার বন্ধ করে লাগানো। আচ্ছা, মানে খামের মধ্যে করে খাম লাগানো না, কিন্তু প্রতিটা জিনিস গুছিয়ে রাখা। এবং এটা আপনি নিজে এক্সপেরিয়েন্স করলেন? এটা আমার নিজের এক্সপেরিয়েন্স। আমি জায়গাতে ফ্রিজ হয়ে গেলাম। আচ্ছা, এইরকম একটা জিনিস হইতে পারে চিন্তা করি নাই। আমি দেখছি আশেপাশে মানে আমার সামনের বাসায় নেক্সট ডোরে লাইট জ্বলছে, এখানে কেউ হাঁটছে বাইরে হচ্ছে, কিন্তু প্রচন্ড আতঙ্কে যেটা হয়ে যায় মনে হচ্ছে পুরাটা খালি এবং আমি একা বসে আছি। এবং তখন থেকে তবু অফিসে পক্ষে আমি আর রাতে একা থাকি না। মানে আপনি অনেক সাহসিকতা দেখিয়ে একা থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সুবিধা করতে পারেননি। এবং কিন্তু একটা জিনিস তো সত্যি যে মানে আমি সত্যি বলতে ইচ্ছে করছে, এই জন্য বলছি যে যে সমস্ত কাণ্ডগুলো ঘটছে তাতে বুঝতে হবে যে যারা ওখানে আছেন সেই তেনারা বেশ উপকারী। হ্যাঁ, এটা ঠিক, ওরা ক্ষতিকারক কিছু নয়, হালকা একটু ভয় পাওয়া ছাড়া তারা বেশ উপকারী ভূত যদি বলা যায় তো ভূত। ওকে, সো আপনি প্রথমে যখন শুরু করেছিলাম আমরা, তখন আপনি বলেছিলেন যে আপনি বিশ্বাস করেন না যে এই ধরনের কোনো কিছু থাকতে পারে। এখন যদি আপনাকে আবারও জিজ্ঞেস করি যে কি মনে হয় এরকম কোনো কিছু সত্যি আছে কি নাই, তাহলে কি বলবেন? আসলে মানে আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই, কারণ একটা জিনিস যখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলা চলে, যেমন আমাকে বলতে পারেন আমি কঠোরভাবে অবিশ্বাসী ছিলাম এরপরে, কিন্তু এখন আমি জানি না, সত্যি জানি না। যাই হোক, আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নন খালেদ সাইফুল্লাহ, কিন্তু তাকে তার তেনারা বেশ অপ্রস্তুত করে তুলছেন প্রতিনিয়ত, সেটা মানে বলতেই হবে আমার। এনিওয়েজ, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমাদের
নেক্সট গেস্টের কাছে আমরা যাব। আপনার পরিচয়টা একটু বলবেন। হাই লিসেনার্স, আমি অপূর্ব ফ্রম মগবাজার এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড বাঁধন। ওকে, সো আপনারা আমাদের ইমেল করেছিলেন, রাইট? তো আমরা যাদেরকে আজকে ডেকেছি, আজকে আমাদের অনেক গেস্ট রয়েছে। মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে এখনো পর্যন্ত আমাদের আরেকটা টিম, অর্থাৎ ভৌতিস্ট টিম আমাদের রয়েছে ইনভেস্টিগেশনে, এবং আমরা সেইখান থেকে আমরা মাঝে মাঝে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আমাদের অসংখ্য বেশ কিছু গেস্ট আছে, আজকে ঘটনা বলে শেষ করা যাবে না এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে আপনার পরিচয়টা তো বললেন, আপনি আমাদের কিভাবে করেছিলেন? আপনি আমাদের ইমেল করেছিলেন এবং ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, রাইট? হ্যাঁ। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের দুজনকে নিয়ে, আপনি এবং আপনার ফ্রেন্ড। জি। সো কি হয়েছিল? আমি আর আমার ফ্রেন্ড বাঁধন আমরা প্রায় প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু কখনোই যাওয়া হয় না ওইরকম ভাবে। তো আমরা বাঁধন বলতেছি যে দোস্ত, আমরা যে কোনো ভাবে হোক আমরা এবার যাবই, ঘুরতে যাবই আর কি। তো ওর কথা অনুযায়ী আমাদের এক ফ্রেন্ড আছে কুমিল্লাতে, চাপিতলাতে। তো ওকে ফোন দিলাম যে দোস্ত, আমরা তোদের বাড়িতে আসতে চাইতেছি, এখন ফ্রি আছি, তো এখন ঘুরতে আসতে চাইতেছি, কি বলস? তো বলতেছি ঠিক আছে তোরা আয়, তো অনেক মজা হবে। পরে আমরা বাঁধন বলতেছে যে ঠিক আছে আমরা আগামী শুক্রবার যাবো। তোমার বাসা থেকে বের হই দুপুর তখন 2:30 বাজে। তোমার বাসা থেকে বের হওয়ার পর তো আমরা সায়দাবাদে গিয়ে বাসে উঠে রওনা দিয়ে এসি। তো বাস চলতে থাকে, মাঝে একবার বাসে প্রবলেম হয় আর কি, চাকা পাঞ্চার হয়ে যায়। তারপর ওই জায়গায় অনেক টাইম ওয়েস্ট হয়। তো বাস ঠিক করার পর আমরা আবার বাস চলতে শুরু করে। তো বাস থেকে আমরা নামতে অথচ বাসে ওঠার আগে কিন্তু আমাদের ওই ফ্রেন্ডের সাথে কথা হয় আর কি, যে আমরা যেখানে আপনারা যাচ্ছেন ওই ফ্রেন্ডের নাম হচ্ছে বাহার। আচ্ছা, তো আমরা যাইতেছি বাস থেকে নামতে প্রায় রাত 8টা 8:30 বাজবে। এমনিতে পৌঁছানোর সময় কখন পৌঁছানোর কথা ছিল? এমনিতে আমাদের পৌঁছানোর কথা ছিল 5টার সময়। অলরেডি আপনারা 3 ঘন্টা লেট করে ফেলেছেন। 3 ঘন্টা লেট করে ফেলছি। আচ্ছা, তো আমরা বাস থেকে নামার পর জায়গাটা যদিও প্রথমবার যাচ্ছি, তো আমাদের কাছে অপরিচিত লাগছিল জায়গাটা। তো জাস্ট অনেক কৌতূহল নিয়ে গেলাম আর কি আমরা। তো আমরা অনেক মজা করবো, আমরা 2 ফ্রেন্ড গেছি। তো ফ্রেন্ডের নাম্বার ফোন দিচ্ছিলাম যে ফ্রেন্ডের বাসায় যাবো আর কি। তো মোবাইলটা অফ ছিল। আচ্ছা, তখন মোবাইলটা অফ ছিল। তখন আমরা অনেক আপসেট হয়ে যে কি ব্যাপার, ওর বাড়িতে যাবো, তো আসলাম, এখন মোবাইলটা অফ কেন? বারবার ট্রাই করি, যতবারই ট্রাই করি ততবারই অফ, কিন্তু ওর বাবার নাম্বার ছিল না আমাদের কাছে। তো আমরা হাঁটতে থাকি, যে আমাদেরকে ওবার বলছিল যে বাস থেকে নামার পর একটা ফোন দিস, প্লাস আমাদের লোকেশনটা বলে দেয় যে একটা টেম্পো থাকে ওই জায়গাতে, টেম্পো টাইপের। ওই টেম্পোতে 30 টাকা বা 40 টাকা ভাড়া নিবে, আধা ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। তো আমরা তো যেহেতু লোকেশনটা জানি যে দুজন একসঙ্গে আছে, তারপরে আমরা টেম্পো খুঁজতে থাকি। কিন্তু রাত তখন প্রায় আস্তে আস্তে তো রাত হচ্ছে, তো আমরা টেম্পো খুঁজতে থাকি, কিছুই পাইতেছি না। প্রায় অনেক দূর মোটামুটি অনেক হাঁটতেছি। হাঁটার পর কিছু দূর যাওয়ার পর 2টা লোক আমাদের ফলো করে আমাদের ডাকে, এই যে বাবা শুনো। কিরকম বয়স হবে? বয়স হবে 45 এরকম, একটু বয়স্ক। তো আমরা দাঁড়াই যাই, তো বললাম যে জি আঙ্কেল বলেন। তো উনি বলতেছে তোমরা কোত্থেকে আসছো? আমাদেরকে দেখে বুঝছে যে আমরা অন্য কোথাও জায়গা থেকে এসেছি। পরে আমরা বললাম যে আঙ্কেল আমরা ঢাকা থেকে এসেছি, আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে যাবো, তোর মোবাইলটা অফ। আচ্ছা, তো তখন আঙ্কেল বলতেছে যে আসলে দেখো জায়গাটা বেশি একটা ভালো না, তোমরা যত তাড়াতাড়ি পারো কোথায় চলে যাও। তখন আমরা জিনিসটা এরকম ভাবে মাথায় নিয়ে নেই, যে বলছি ঠিক আছে। এবং এইরকম ক্ষেত্রে যেটা হয় যে যখন কেউ বলে যে জায়গাটা ভালো না, অনেক ভয়, তখন আমাদের প্রথম মাথায় আসে কি যে তার এই জায়গাটা নিরাপদ না মিনস এরকম যে এখানে চোর ডাকাত থাকতে পারে বা এরকম কোনো ক্ষতি হতে পারে। আমরা এরকমই ভাবছিলাম। পরে আমরা ভাবছি ঠিক আছে সমস্যা, কারণ আমাদের কাছে ওইরকম কিছু নাই যে ছিনতাইকারী ধরবে, ওটা ওরকম আমাদের ভয় নেই। তো আমরা হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি যে অনেক নিরালা এলাকা, তো দেখি যে একটা চা দোকানের দিকে ভ্যানওয়ালা বসে আছে। ভ্যান না, কি বলে, 2টা সিট রাখানো, ভ্যানের উপরে তো ওখানে বসে আছে। তো আমি বললাম যে ভাই যাবেন? তো উনি বলছে যে না ভাই যাবো না। ওনাকে জিজ্ঞেস করার আগে উনি বলতেছে যে যাবে না।
তো বললাম যে ভাই আঙ্কেল ভাইয়া চলেন না, কারণ আমরা অনেক বিপদে পড়ছি, আপনি একটু চলেন, আমাদেরকে আগায় দিয়ে আসেন। এবং নিশ্চয়ই ওখান থেকে ফেরারও কোনো ওই সময় তো কোনো ট্রান্সপোর্ট বা এরকম ট্রান্সপোর্ট বলতে ওই ভ্যান টাইপের যে ওইগুলাই, আর ওইখানে একটাই ছিল, আমাদের তো কোনো ওয়ে নাই যাওয়ার জন্য, অনেকেই যেতে হবে। পরে অনেক রিকোয়েস্ট করলাম, পরে বলছে ঠিক আছে যাবো, কিন্তু 50 টাকা দিতে হবে ভাড়া। তখন ভাড়া শুনে হাসি পাইলো যে ঠিক আছে চলেন 50 টাকায় দিব, এত বলা লাগে নাকি। পরে আমরা উঠলাম, ওইটাতে উঠা যাইতেছি, নিচে একটা হারিকেন জ্বলতেছিল। পরে কিছু দূর যাইতেছি, রাস্তাটা ছিল মাটির রাস্তা। আচ্ছা। তো হঠাৎ করে হারিকেনটা নিভা যায়। কিছু দূর যাওয়ার পর হারিকেনটা নিভা যায়, তখন আমাদেরকে বলে যে আপনাদের হাতে লাইট আছে তো না, মোবাইলের লাইট জ্বালাই। আমরা লাইটের সাহায্যে কিছু দূর যাই। কিছু দূর যাওয়ার পর তো অনেক মোটামুটি ভালো দূরে আগাইছে। কিছু দূর যাওয়ার পর তখন দেখি যে ওই ভ্যান টাইপের যে ওইটা একটা চাকা বাঁকা হয়ে যায়, ভাঙে না, বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে ওই ভ্যানটাই বসা যায়। তারপর এখন ভ্যান ড্রাইভার বলতেছে যে রিমটা থাকে ওই রিমটা ভেঙে যায়, ওইটা ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। আচ্ছা, বাঁকা হয়ে যায়। পরে তারপরে এখন ভ্যানওয়ালা বলতেছে যে আমার তো এখন যাওয়া সম্ভব না, আপনারা 5টা মিনিট হাঁটেন সামনে, 5টা মিনিট হাঁটার পরে আপনি পৌঁছাই যাবেন। কারণ যেহেতু বলছে যে 5 মিনিট হাঁটলে পৌঁছাই যাবো, বলছি ঠিক আছে। তখন 50 টাকা ভাড়া জায়গায় আমরা 30 টাকা দিয়ে হাঁটা শুরু করি। আমরা তো জানি লোকেশনটা, স্কুলের পাশে ওর বাড়ি। তো আমরা যাইতে থাকি তো প্রায় 10-15 মিনিট হাঁটছি। হাঁটার পর তো আমরা দেখি যে আমরা যে ফ্রেন্ডের বাড়িতে যাবো, ও টর্চ হাতে দাঁড়ায় আছে রাস্তায়। হ্যাঁ, রাস্তায় ওকে দাঁড়ায় আছে। পরে ওরে দেখা তো আমাদের মনে একটা সাহস বাড়লো যে আসলে ওরা দেখছি, মনে হয় সাহস বেড়ে গেছে। পরে আমরা কাছে যাই, অথচ ওর হাতের টর্চটা কিন্তু জ্বালানো ছিল না, অফ ছিল, কিন্তু আলো, চাঁদনির আলোতে দেখা যেতেছিল যে বাহার টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চটা অফ। হ্যাঁ, টর্চ অফ, বাহার দাঁড়িয়ে আছে। তো আমরা আগাই গেলাম। পরে বললাম যে কি ব্যাপার বাহার, ভালো আছে? মানে সৌজন্য সাক্ষাৎ যা হয় প্রথম করলাম, ফ্রেন্ডশিপ করলাম, হাঁটতেছি। ও বলতেছে যে, আমি বললাম কি যে বাহার আর কত দূর? বলছে যে এই তো 20 মিনিট লাগবে। পরে বললাম কি ব্যাপার? ভ্যানওয়ালা বললো মাত্র 5 মিনিট লাগবে, তুই বলতেছিস 20 মিনিট লাগবে। তো ভ্যানওয়ালা চাপা মারছে, চল আমার সাথে চল, আমি নিয়ে যেতেছি। পরে বাঁধন বলতেছে যে দোস্ত আমাদের তো আর হাঁটা সম্ভব না, কারণ অনেকক্ষণ হাঁটছি, পা ব্যথা হয়ে গেছে, রিক্সা দেখ। তো ও বলতেছে ঠিক আছে 1 মিনিট দাঁড়া, আমি রিক্সা নিয়ে আসতেছি। পরে আমরা দাঁড়াই। আসলে রাস্তা না, ছোট একটা গলি টাইপের, গলি তো না, মানে বাস চারটার মাঝখানে মানুষ হাঁটলে যেরকম রাস্তা হয় এরকম, মানে ও যায় ওইটাতে, ওই রাস্তাতে নামার পর একজন রিক্সাওয়ালা নিয়ে আসে, মানে রিক্সা নিয়ে আসে। ওই রিক্সা মানে ঢাকায় যেরকম রিক্সা চলে এরকম টাইপের রিক্সা, ওই রিক্সাই। কিন্তু রিক্সাওয়ালাটা ছিল অদ্ভুত টাইপের। রিক্সাওয়ালার বয়স হবে মিনিমাম 80, ইয়া বড় বড় দাড়ি। হ্যাঁ, ইয়া বড় বড় দাড়ি, অনেক বড় বড় চুল। তারপরে ফ্রেন্ড বাহার নিয়ে আসছে। তো ও আমাদের জন্য কিছু, আপনারা মানে আপনি যেরকম বড় বড় দাড়ি দেখেছেন, বড় বড় চুল দেখেছেন, আপনার সাথে যে বন্ধু, হ্যাঁ আমরা তার কাছে পরে আসছি, সেও কি তাই দেখেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওও তা দেখেছে। তো আমরা, ও আমাদের জন্য কিছু কেক আর কিছু রুটি নিয়ে আসে আমাদের জন্য। পরে বলছে দোস্ত খা। পরে বলছে যে খাবো না, বাসায় তো চলে যাবো, এখন খাওয়ার দরকার নেই। পরে হাতে নিয়ে রাখি আমরা এগুলা। তো রিক্সাতে উঠি, রিক্সা যে ড্রাইভার ছিলেন ওই চাচা চালাইতেছে। মানে নর্মালি একজন 22-23 বছরের যুবক, মানে ড্রাইভার, রিক্সা চালক যেভাবে চালাইতে পারে না, ওই বয়স্ক মুরব্বী অনেক মনে হচ্ছে কি যে বাইকের আগে চলে যাইতেছে, এত এরকম চালাচ্ছে। তো আমাদের একটা জিনিস খেয়াল করলাম যে অনেক দূর থেকে একটা কুকুর আসতেছে, অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করতেছে, মানে অনেক জোরে জোরে। পরে বাঁধন বলতেছে যে একটু রুটি ছিঁড়া দিই। বলছি ঠিক আছে, বললাম যে দে। পরে রুটি ছিঁড়াতে কিন্তু কুকুরটা রুটি না নিয়ে আমাদের রিক্সার পিছনে পিছনে আসতে থাকে, তাও অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। তো বাঁধন বলতেছে কি ব্যাপারে এত আওয়াজ করতেছি কেন এটা? পরে ঠিক আছে। পরে আমি আর বাঁধন আর বাহারকে বলতেছি দোস্ত চলো একটা গান গাই। পরে আমরা মজা টজা করতে, আপনারা 3 জন একই রিক্সা? হ্যাঁ, আমরা 3 জন একই রিক্সা। তো আমরা বলতেছি দোস্ত আমরা চল গান গাই। পরে আমি আরো গান শুরু করি, কিন্তু ও অনেক চুপচাপ। পরে বললাম কি ব্যাপার বাহার, এত চুপ কেন তুই? বলছে আরে এমনি মনটা ভালো না, এই জন্যই। তোরা গান গাও, তোরা মজা কর, সমস্যা নেই। পরে আমি বললাম যে কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা তো পার হয়ে গেছে, আমাদের কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে, রিক্সাতে উঠছি। তো বলতেছে যে আর মাত্র 10 মিনিট লাগবে, চলে আসছি। বলছে ও আচ্ছা ঠিক আছে। পরে তো কিছু দূর যাওয়ার পর তো
বললাম আর কি প্রায় 10 মিনিট পার হয়ে গেছে, ও কিন্তু বলছে 10 মিনিট। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যে ভ্যানে করে আসছিলাম, যে বাস ঝাড়ের নিচে দিয়ে যাই, ওই বাস ঝাড়ে একই রাস্তা দিয়ে আমরা আবার যাইতেছি, যেখান দিয়ে আপনারা আবার ব্যাক করতেছি, মনে হচ্ছে ব্যাক করছে কিন্তু রাস্তাটা যাওয়ার দিকে। হ্যাঁ, যাওয়ার দিকে। পরে একটা জিনিস আজব লাগলো, পরে বললাম কি ব্যাপার বাহার, তুই আমাদের কুই নিয়ে যেতেছিস, তোর বাসা কুই? চুপচাপ বসে থাক, যাবো, কোনো কথা বলবি না। পরে মনে একটা ভয় লেগে গেল, কি ব্যাপার, কারণ পাহাড়ের অ্যাটিটিউড তো এরকম না, আমাদের একটা কিরকম সন্দেহ লেগে যায়। তখন তারপরেও মানে মুখ ফুটে কিছু বলি নাই, তো আমরা চুপচাপ গানটা অফ করে চুপচাপ বসে থাকি। তো রিক্সা যাইতেছে অনেক কিছু দূর যাওয়ার পর দেখি যে টর্চ, মানে রাস্তায় ওই এলাকার 3-4টা ছেলে দাঁড়ায় আছে টর্চ লাইট নিয়ে, আমাদের মুখ ফেসের দিক টর্চ মেরে রাখছে, মানে এবার টর্চ জ্বলছে। হ্যাঁ, ওই ছেলেগুলো আমাদের ফেসে টর্চ মারছে, এমনকি টর্চ মারছে রিক্সাটাও। আমি বলি নাই যে রিক্সাটা থামানোর জন্য, রিক্সাটা দেখলাম যে ওই ছেলেদের সামনে যে রিক্সাটা দাঁড়ায় যায়। পরে আমাদের ওই ছেলেগুলো বলতেছে, আপনারা রিক্সায় অনেকক্ষণ ধরে বসে আছেন দেখতেছি, কি করেন আপনারা? রিক্সায় বসে আছেন কেন, ড্রাইভার কোথায়? তখন আমরা বললাম কেন, আমরা তো রিক্সাতে চলতেছিলাম। বলছি যে না, আপনাদের অনেকক্ষণ ধরে দেখতে ফলো করতেছি যে আপনারা রিক্সায় বসে আছেন, ড্রাইভার কোথায়? পরে আমরা এই যে বললাম এই যে ড্রাইভার এই যে সামনে, তখন আমাদের সামনে ছিল ড্রাইভার এবং আমাদের ফ্রেন্ড। পরে বলতে উনি ছেলেগুলো বলতেছে যে আপনাদের দুইজন ছাড়া তো আর কাউরে আমি দেখি নাই, এমনকি আমি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনারা আছেন। পরে দেখি যে উধাও, আমাদের ফ্রেন্ড এবং কি ওই যে ড্রাইভার উধাও নাই। পরে তখন আমরা দেখা তো পুরাই মানে একটু আপসেট হয়ে যায়, কি ব্যাপার, কি হইলো এটা। পরে ওই ছেলেগুলো বলতেছে কি যে ভাই আপনারা কোথেকে আসছেন? পরে বললাম যে ভাই আমরা ঢাকা থেকে আসছি, আমাদের ফ্রেন্ড আছে বাহারের নাম বললাম, পরে ওর বাবার নাম বলছি, তো বলতেছে যে উত্তরপাড়ার, বললাম যে হ্যাঁ উত্তরপাড়ার। পরে ওনারা আবার চিনছে, পরে আমাদেরকে একটা চা দোকানে বলছে যে আমাদের সাথে চলেন, আপনাদের পৌঁছে দিতেছি। তখন রাত প্রায় 11:30 বাজে। তো আমাদেরকে একটা চা দোকানে নিয়ে যাওয়ার পর আমরা চাটা খাই। চাটা খাওয়ার পর উনি একজনকে সিনিয়র ভাই ফোন দেয়, সিনিয়র ভাইকে ফোন দেয়, তো উনি বাইক নিয়ে আসার পর ওনার নাম হচ্ছে তাহসান। ওই ভাইয়া যদি এখনো শুনতেছে না, ওনাকে অনেক ধন্যবাদ। তো উনি ওনার সাথে আমাদের পরিচয় করানোর পর তো উনি বলে কি যে আমাদের সাথে আমার বাইকে উঠো, আমি তোমাদেরকে নামাই দিতেছি। বললাম যে ভাই, মানে তখন হয়তো অনেক ভয় পাইছিলাম বাইকে যখন উঠতে বসে, যে আবার সেই ঘটনা ঘটনা হয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা কিছু বুঝতে পারছিলেন না ওই সময়। তো আমরা তখন বাইকে উঠি, ওই তাহসান ভাইয়ের বাইকে উঠি। ওই বাইকে করে আমাদেরকে ওই ফ্রেন্ডের বাহারের বাড়িতে প্রায় 10-15 মিনিট পর বাইকে করে ওই ফ্রেন্ডের বাড়ির উঠানে নিয়ে যায়। তো ওই ফ্রেন্ডকে ডাকে কিন্তু ফ্রেন্ড উঠতেছে না। আঙ্কেল বের হয়ে আসছে, ওর আব্বু বের হয়ে আসছে। তো আব্বু বের হয়ে এসে তো আমাদেরকে তো চিনে, কারণ ঢাকাতে আসছিল, ওনারা আমাদেরকে চিনে। পরে বললো যে কি আসো, ভিতরে আসো। আমাদের ভিতরে নিয়ে যায় আর কি, রুমে নিয়ে যায়। পরে ওই ভাইয়াকে, তাহসান ভাইকে বিদায় করে দিই, আমরা রুমে যাই। পরে দেখি যে বাহার নিশ্চিন্তে ঘুমাইতেছে। কি ব্যাপার, ওরে অনেক ডাকাডাকি করি, তারপর উঠে যে কি ব্যাপার বাহার, তুই ঘুমাই আসছিস কেন? তুই তো জানোসই যে আমরা আজকে আসবো, সো ঘুমাই আসছিস কেন? পরে তো দেখা বলছি কি ব্যাপার, তোরা আসছস, তোরা না বলি যে আসবি না? বললাম কি ব্যাপার, তোরা কখন বলছি আসবো না? বলছি যে তুই তো আমার একটা মেসেজ পাঠাইছিস যে আমরা আজকে আসবো না, আগামী শুক্রবার আসবো। তো ওইটা দেখে আমি তোর আগে মোবাইল অফ করে ঘুমাই গেছি। পরে আমরা তো মেসেজ পাঠাই নাই। তখন আমরা অনেক বললাম যে কি ব্যাপার, তুই মেসেজ দেখা। পরে আমরা অনেক রাগারাগি করি। তখন ওর মোবাইলটা অফ ছিল, আমাদের সামনে অন করছে। অন করার পর দেখলাম যে মেসেজে ঢোকার পর কোনো মেসেজ নেই। পরে ওর বললাম যে না, তুই তো এরকম মেসেজ তো তুই হয়তো মিথ্যা কথা বলছিস। পরে ও কখনো কিরা কসম কাটে না, কিন্তু তারপর তখন ও অনেক কিরা কসম কাটে যে আসলে দোস্ত সত্যিকারে আমার একটা মোবাইল মেসেজ আসছে তোর নাম্বার থেকে যে দোস্ত আজকে আমরা আসবো না, আগামী শুক্রবারে আসবো। ওকে, আপনার সঙ্গে তো আপনার সেই পুরো সময় যার সঙ্গে আপনি জার্নিটা করছিলেন, আপনার ফ্রেন্ড আছে, আমি তার কাছ থেকে শুনবো একটু যে আচ্ছা আপনারা দুজন ও যা গল্প মানে এতক্ষণ ধরে যে ঘটনাটা বললো, সেই ঘটনার প্রত্যেকটা জিনিস কি আপনিও সেম ভাবে দেখেছেন? হ্যাঁ, একদম সেম, পুরোপুরি সেম দেখছি দুইজনেই। একদম সেম? একদম সেম। চুল বড় ওই লোকটা রিক্সাওয়ালার, দাঁত মনে করেন 2-3টা ভাঙা, আর কি 2-3টা দাঁত নেই, পান টান খায়, লাল হয়ে রয়েছে। ওই রিক্সাওয়ালা পুরো চুলটা একটু বড় বড় সাদা, সেম। ও প্রত্যেকটা জায়গার যে বর্ণনাগুলো দিল সেম, সেই জায়গার সেইভাবে কি আপনি ওই সময় দেখেছেন না দুজনের মধ্যে একটু পার্থক্য ছিল? সেম দেখছি, দুইজনেই সেম দেখছি আমরা।
আচ্ছা, আর কি দুজনে একই দেখছি। তারপরে আর কি ওই যখন ওর বাসায় গেলাম, তো বাসায় গেছে আমরা তো মনে করছি মিথ্যে বলতেছে। পরে দেখি যে না, আসলে সবার জন্য মনে করেন দুটা মানুষ, ওরা তিনজন মানুষ ফ্যামিলিতে, কারণ আমরা দুজন গেলে আমাদের জন্য একটু বাড়তি খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখি সবকিছু ওরা নিয়ে আসছে। তো তখন বুঝলাম যে না, আসলে আমাদের জন্য ওরা রাত সেট আছে। আর বাহার যে রাগ করছে, তখন ওর আব্বাও বললো যে তোমরা নাকি আসবা না বললা। পরে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা খুব ভয় পেয়েছি তখন। তো ভয় পেয়েছি পরে ও বাহারের আব্বা আর কি, তখন আমার লোম আর কি সারাগের পশম যেগুলো একদম পুরো দাঁড়ায় উঠছে, পরে আর কি সবার অবস্থা খারাপ। তো পরে দিয়ে আর কি উনি অনেক বললো যে তোমরা শো এখন আপাতত, তাহলে পরে এখন তো ঘুম আসতেছে না, প্রায় আমরা 2টা পর্যন্ত জাগ না। তো হঠাৎ করে দেখি যে আর কি ও রুমে আর কি অপূর্ব ঘুমানো আর বাহারও দুজনে শুয়ে রয়েছে। তো হঠাৎ করে দেখি অপূর্ব আমার মধ্যে শুয়েছে আর আমি কিনারে। তো অপূর্ব শরীর দেখি কাঁপতেছে কেমন জানি, আর কি জানি বলতে চাইতেছে। তো আমি করছি কি, ওকে ধরছি, ধরে এখন আমি ওর বাহারকে ডাক দিতে ভয় পেতেছি, কারণ আবার বাহার না অন্য কেউ, এরকম চিন্তা করতে। ওই সময় অনেক উল্টাপাল্টা অনেক কিছু হচ্ছে। তো তখন এখন আর কি এমন ভাবে ও কাঁপতেছে যে কিছু বলতে যেতেছে, আমি এখন ভয় পেয়ে উঠে পড়ছি, বিছনার উপর উঠে পড়ছি। উঠে এখন লাইট তো কোথায় আমি তো জানি না, গ্রামের বাড়ি যেহেতু। তো পরে আমি আর কি যাই হোক বাহারকে ডাক দিই, বাহারকে ডাক দিলাম। বাহারের আবার খুব সাহস, ও করছে কি সরাসরি যে লাইট জ্বলাইছে, লাইটটা জ্বলায় দেখে যে, পরে আমি দেখি আর কি ঘাড়ের যে রক গুলা এগুলো সব একবারে দাঁড়ায় রয়েছে আর কি, নীল হয়ে রয়েছে পুরো অবস্থা নীল, ওর কোনো সেন্স নাই, ও কিন্তু একটু আটকে সেন্স নাই, পুরো সেন্সলেস। তারপরে ওর বাবা আসলো, আর আম্মা আসলো, এসে পানি দিল ওর গায়ে মুখে, পানি টানি দিল। পরে দিয়ে ওকে আর কি ও নর্মাল, কি পানি দিতেছিস কেন, উঠা বলে পানি দিতেছিস কেন, বললো না তুই এমনি। ওর বাবা বলতেছে আর কি তুই এমনি না, কিছু হয় না বাবা, ওই ওরা মজা করতেছে, তোমার সাথে মজা করতেছে। তো পরে দিয়ে আর কি যাই হোক, পরে আর কি বাহারের আব্বা আমাকে ডাক দিয়ে বললো যে ওরেও কিছু বলো না তুমি, এটা একটা সমস্যা হইতে পারে। পরে আর কি আমরা তখন যেমনি হোক আর কি শুয়ে পড়ছি, কি শোয়ার পরে পরের দিন সকালে ফজরের নামাজের সময় আমরা আর কি, তখন তো ভয় ঘুমও আসতেছে না। তো পরে আমরা দুইজন মিলে ওই বাহার নিয়ে সবাই ফজরের নামাজ পড়তে চলে গেছি, অজু টজু করে ফজরের নামাজ পড়লাম। তো ফজরের নামাজ পড়ার পরে ওই বাহারের আব্বা আবার ইমাম সাহেবের সাথে পরিচিত ছিল, তোমার সব ঘটনা বললো যে এরকম এরকম ওরা আসছে। তো উনি আমাদের করছে কি যে বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তো পানি নিয়ে আসলে একটা বোতলে পানি টানি পরে দিল, তারপর এমনি ফুটু দিয়ে দিল, বললো যে না তোমাদের এমনি একটু সমস্যা আছে, তোমাদের এখানে তোমরা কি আসো এই কদিন, পরে আমরা আজকেই থাকতে পারি বা আজকেও জেলে যেতে পারি বললাম। পরে যে আচ্ছা ঠিক আছে, এই কথা বলার পরে আর কি ওর বাবা আমাদের নিয়ে আসলো, পরে এমনি নর্মাল চিনলো। তারপরে আমরা আবার ওই জায়গাটায় যাই, যে জায়গাটা আর কি ওই যে রিক্সাটার ওই তাহাসান যে ও আবার বলছিল বাহারকে যে এই জায়গার মধ্যে দেখছে। পরে আমরা যাই দেখি যে ওই জায়গার রিক্সাটা ওরকম তালা মারা, আর কি যে জায়গায় রিক্সাটা আমাদের বসা ছিল ওই জায়গায় রিক্সাটা বাসের সাথে তালা মারা। আর রিক্সা যে চালায়, আমরা কি বাহারকে বলছি ব্যাপারটা যে এরকম এরকম, রিক্সা যে চালায় ওই লোকটা ছিল হিন্দু, উনি মারা গেছে প্রায় 7-8 দিন হয়েছে, ঠিক আছে। যেরকম আপনারা দেখেছিলেন সেই লোকটা কি ওইরকমই? আমরা বলছি আর কি বাহারকে যেরকম চুল বড় বড় যে এই রিক্সা চালাইতে, তখন বলে এই রিক্সা যে চালাইতেছিল সে তো মারা গেছে 7-8 দিন আগে, ওনার চুল বড় বড় কি সব বলছি, ও চিনতে পারছে কারণ ওদের এলাকারই। তো তারপরে তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম। তো ভয় পাওয়ার পরে পরে ওই দিন দুপুর বেলায় এখন আর কি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিছি, যে যাই হোক আর অজু ছাড়া বাইরে হয় না। তো অজু করে বাইরে এখন সন্ধ্যাবেলায় হয়েছে কি আর কি এমনি কি করতে জানি আর কি, অজুটা আর কি করিনি, না করে বাইরে গেছি। তো ও আবার আমাদের একটা আর কি ধানের জমি আছে, ওই জমির মধ্যে দিয়ে নিয়ে যেতেছে। তো হঠাৎ করে আর কি আমার পায়ের মধ্যে মনে হলো কে জানি ধরতেছে, তখন আমি মনে করতেছি কি রুমেন মনে হয় আর কি অপূর্ব যে ও মনে হয় পাড়া দিতেছে। তো আমি অপূর্বরে বললাম কি একটু পাড়া দিতেছিস না, কিছু না আমি পাড়া দিতেছি না। তো ও সামনে গেল, তো ওর পায়ের ভিতর নাকি এরকম পায়। তখন আমরা করছি বাহারকে রেখে দুজনে দৌড় দিয়ে উপরে উঠে গেছি, রাস্তার উপরে উঠে গেছি। তো রাস্তার উপরে উঠছি পরে তখন তো আমি পুরা শিওর যে আমি আর এদিকে থাকবো না, আজকে দরকার এখনই চলে যাবো। তো অনেক ইয়াটিয়া পরে ওর বাবা আবার গেল, আবার আমাদের ওই হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুর বাহারের আব্বাকে ডাক দিয়ে বললো যে তোমাদের এই যে এখানে আসাটা, ওদের আসাটা ঠিক হয় নাই, আর ওদের এখানে সমস্যা হবে, ওদেরকে পাঠিয়ে দাও। পরে দিয়ে আর কি ওই দিন রাত্রেবেলায় ওর আব্বা কি ঘর দোয়া টোয়া পরে বলে ঘর বন্ধ করে। তো ওই দিন আমরা ছিলাম, পরের দিন সকালবেলায় আমরা আর কি কোনো আর ইয়ে নেই, ওই দিনই ব্যাক করছি। আপনাদের ঢাকা আসার পরে আর কোনো সমস্যা হয়েছে? ব্যাক করি যেদিন, তারপরে আর কি তখন আমার আর কি বাসে যখন আমি উঠতে পারছি না, আমার খুব জ্বর। তো এখন ও বলতেছে তোর জ্বর হইলে তোর আলগায় নিয়ে যাবো, তাও হিন্দে চল যাই। তো এখন এই কথা বলতেছে যখন, তখন আমি বলি ঠিক আছে চল, আমারও ভয়। পরে বাসে উঠছি, যেই ঢাকায় নামছি আমার আর কি শরীরের জ্বর টর কিছুই নেই, আমার পুরো নর্মাল। তো যাই হোক পরে দিয়ে বাসায় আসলাম, আইসা পরে আম্মুকে বললাম সব ঘটনা। পরে আম্মু বললো যে আব্বুকে নিয়ে যে পরে মসজিদে গেলাম, উনি এমনি বললো যে না এটা কোনো সমস্যা না, এমনি এটা ভুল দেখছো, এগুলো বললো। পরে
তারপরে আমাদের আর সমস্যাটা হয়নি আর কি, 4-5 দিন Alright. এরকম ছিল। ওকে, একটা অনেক অনেক লম্বা একটা ঘটনা শুনলাম আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যাই। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন। আর আমি বলে দিই একটু ঝট করে যে আমাদের SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই। সেই SMS গুলো নিশ্চয়ই নিয়ে ফিরে আসবো। যারা এখন SMS করতে চাচ্ছেন বা চাচ্ছেন আমাদের SMS সেন্ড করবেন, তার আগে বলে দিই যে SMS করেছেন আমাদেরকে জুয়েল আরাফাত, তারপরে SMS করেছেন প্যারাগন, SMS করেছেন শান্তু, তারপরে সূর্য, বাঁধন, নাফি, হিমন, আশরাফি, পাপ্পু, হুমায়ুন, মাসুদ, রাসেল, রায়হান, SMS করেছেন সাগর, রবি, হাশেম এবং ইয়ামিন। এরা সবাই SMS করেছেন। আরো অসংখ্য SMS এসছে এবং আপনারা যারা SMS করতে যাচ্ছেন এবং নিয়মটা জানেন তাদেরকে বলে দেয় যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেইল করতে চান তারা ভূত FM BH